আপনাদের স্বাগত জানাই। আমি আমার কথা শুনবার জন্য, আমার রাজনৈতিক অর্থনৈতিক বিশ্লেষণ শুনবার জন্য। বাংলাদেশের রাজনীতি এখন এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে, যেখানে জন আন্দোলন, সংস্কার ও নির্বাচন, এই তিনটি শব্দ পরস্পরকে ঘিরে আবর্তিত হচ্ছে। অন্তর্বর্তী সরকারের অধীনে দেশে চলছে একটা শাসন ব্যবস্থার রূপান্তর, অথচ রাজধানী ঢাকার রাজপথে কখনো বিএনপি, কখনো জামায়াত, আবার কখনো জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি দখলদারি রাজনীতি চালিয়ে যাচ্ছে। রাজনীতিতে নানা রকম প্রতিশ্রুতি, জনসমাবেশ, হুঁশিয়ারি আর রাজনৈতিক হিসাব নিকাশ চললেও এসবের মাঝে ঢাকা শহর প্রায় প্রতিদিনই যানজটে স্থবির হয়ে পড়ে। জনগণের দুর্ভোগের তুলনায় রাজনৈতিক দলগুলোর নৈতিক দায়বোধ অনেকটাই অনুপস্থিত। দীর্ঘকাল ধরে আমরা সেটা দেখে আসছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃত্বাধীন তাদের নিজস্ব দলীয় সমাবেশে তারুণ্যের জোয়ার তুলে 15 লক্ষ মানুষের উপস্থিতির ঘোষণা যেমন ছিল, তেমনি ছিল তা ঘিরে অগণিত মানুষের দুর্ভোগ। লক্ষ লক্ষ তরুণ, লক্ষ লক্ষ মানুষ তাদের এই তারুণ্যের সমাবেশে যোগ দিয়েছিল। রাজধানীর কেন্দ্রস্থলে এমন সমাবেশ ব্যতিক্রমধর্মী বার্তা দিতে পারলেও তারা চাইলেই প্যারেড গ্রাউন্ড বা মানিক মিয়া এভিনিউতে এই আয়োজন করে জনজীবনের স্বস্তি অক্ষুণ্ণ রাখতে পারত। আমি জানি না অবশ্য সেখানে সরকারের অনুমতি বিষয় ছিল কিনা, বা সরকার তারা চেয়েছিলেন কিনা, সেটা আমার জানা নেই। সো অনেকে এগুলোকে দায়িত্ব জ্ঞানহীনতা মনে করেন, এবং এই দায়িত্ব জ্ঞানহীনতার পেছনে একটা গভীর রাজনৈতিক বাস্তবতা কাজ করছে। এটা শুধু রাস্তার দখল নয়, সরকারের উপর চাপ তৈরি করার এক রণকৌশল বটে। এই রাজনৈতিক চাপের উৎস মূলত নির্বাচন। বিএনপি এখন শুধু সুষ্ঠু নয়, সময় মতো নির্বাচন চায়। তাদের বক্তব্য হচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকারগুলো অতীতে 3 মাসই নির্বাচন দিয়েছে, তাহলে অন্তর্বর্তী সরকার 16-17 মাসেও পারবে না কেন? এ দাবি এখন তাদের এক দফার প্রতীক ঘটেছে। সেনাপ্রধান 18 মাস সময় দিয়েছিলেন, আপনাদের মনে আছে। কিন্তু সমস্যাটা কেবল সময় নয়, বিশ্বাসেরও। অন্তর্বর্তী সরকারের কার্যক্রম নিয়ে বিএনপির মধ্যে একরকম অবিশ্বাস জন্মেছে। তারা মনে করে সরকার সংস্কারের নামে সময় ক্ষেপণ করছে, আর কিছু পরোক্ষ চক্র এই বিলম্বকে নিজেদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে। সংস্কার কমিশনের উদ্যোগ এবং আলোচনাগুলো শুরু থেকেই ছিল উচ্চাকাঙ্ক্ষী, কিন্তু বাস্তবতা হচ্ছে যে যেসব প্রস্তাবে মৌলিক ও কাঠামোগত পরিবর্তন দরকার, সেসব জায়গায় রাজনৈতিক দলগুলোর অবস্থান ভিন্নমুখী। বিশেষ করে প্রধানমন্ত্রী পদে মেয়াদের সীমা, দলীয় প্রধান না থাকার শর্ত, গণভোটের বিধান, উচ্চকক্ষ গঠন, এসব বিষয়ে বিএনপি এখনো একমত নয়। অন্যদিকে জামায়াত ও এনসিপির মতো দলগুলো এসব সংস্কারে অনেক বেশি আগ্রহী। এই বিভাজন সংস্কার প্রক্রিয়াকে জটিল করে তুলেছে। এক পক্ষ মনে করে যে পরিবর্তনের জন্য সাহসী পদক্ষেপ দরকার, আরেক পক্ষ বলে এসব নিয়ে এখনই ঐকমত্য সম্ভব নয়। প্রস্তাবগুলো যতই আকর্ষণীয় হোক না কেন, বাস্তবায়নের উপায় নিয়েও কিন্তু মতানৈক্য রয়েছে। এনসিপি ও জামায়াত যেখানে গণপরিষদ নির্বাচন বা গণভোটের মাধ্যমে সংস্কার বাস্তবায়নের কথা বলছে, বিএনপি বলছে এসব সাংবিধানিক বিষয় শুধু নির্বাচিত সংসদেই সম্ভব। আর এখানেই আসলে বিভাজনটা স্পষ্ট। গণভোটের ইতিহাস বাংলাদেশে সুখকর নয়। অতীতের সামরিক শাসকরা এই পন্থা ব্যবহার করে নিজেদের ক্ষমতা দীর্ঘায়িত করেছেন। ফলে সাধারণ মানুষ এখন গণভোট শব্দটি শুনলেই শঙ্কিত হন। এই রাজনৈতিক ও সাংবিধানিক
বিভাজনের মাঝে নির্বাচন ঘিরে তৈরি হয়েছে নতুন এক উত্তাপ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা যখন বিদেশ সফরে গিয়ে বলেন একটি দল ছাড়া আর কেউ ডিসেম্বরে নির্বাচন চায় না, তখন রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া হয়। কারণ বাস্তবে দেখা যাচ্ছে বেশিরভাগ দলই আসলে ডিসেম্বরে নির্বাচনের পক্ষে। কেউ চাইছে অক্টোবর, কেউ নভেম্বর, আবার কেউ ডিসেম্বরের আগে। শুধু দুটো বা তিনটে দল ছাড়া প্রায় সবাই চায় নির্ধারিত সময়ের মধ্যেই একটি গ্রহণযোগ্য নির্বাচন হোক। এই পরিস্থিতিতে সবচেয়ে গভীর সংকট তৈরি হয়েছে আস্থার জায়গায়। অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে যে বিশ্বাসঘাতকতার অভিযোগ বিএনপি তুলছে, সেটির বিপরীতে সরকার বলছে দেশ এখনো যুদ্ধাবস্থায়, দেশের ভেতর ও বাইরে চক্রান্ত চলছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি নাজুক, তাই তারা নির্বাচনের আগে সেসব স্থিতিশীল করতে চায়। কিন্তু এখানেই দেখা দিয়েছে বাস্তবতার ধাক্কা। সরকার যদি নির্বাচনকে পিছিয়ে দিতে চায়, তবে তার বিকল্প রোড ম্যাপ কোথায়? কতদিন লাগবে সংস্কার হতে? গত 9 মাসে কি হয়েছে? কবে নতুন নির্বাচন হবে? এসব প্রশ্নের কোনো পরিষ্কার উত্তর নেই। আবার সংস্কারের প্রশ্ন দ্বিধাদ্বন্দ্ব। বড় দলগুলোর দ্বিমত থাকা সত্ত্বেও কিছু প্রস্তাব নিয়ে ঐকমত্য কমিশন এগিয়ে যেতে চায়। তারা বলছে অন্তত যেসব বিষয়ে একমত হওয়া গেছে সেগুলো নিয়ে জুলাই সনদ তৈরি করা হবে এবং দলগুলো তা স্বাক্ষরের মাধ্যমে গ্রহণ করবে। কিন্তু বাস্তবতা হচ্ছে যে এই স্বাক্ষর কতটা বাধ্যতামূলক হবে, কেউ ক্ষমতায় গেলে আদৌ তা বাস্তবায়ন করবে কিনা, এসব প্রশ্নের উত্তর এখনো অস্পষ্ট। তবে কমিশনের অভিমত, যারাই ক্ষমতায় আসুক তাদের প্রতিশ্রুতি দিতে হবে যে তারা সেই সংস্কার বাস্তবায়ন করবে। এই রাজনৈতিক বাস্তবতা ঘিরে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে সরকারের নিরপেক্ষতা এবং মনোভাব। কেউ কেউ মনে করছেন যে এই অন্তর্বর্তীকালীন সরকার এখন আর আগের মতো নিরপেক্ষ নেই। কিছু পদক্ষেপ, কিছু বক্তব্য, কিছু আচরণ অনেককে সন্দিহান করে তুলেছে। এ কারণে যে সমর্থন তারা শুরুতে পেয়েছিল তা অনেকটাই ক্ষয়ে গেছে। মানুষ বুঝে গেছে যে দীর্ঘমেয়াদী অনির্বাচিত শাসন কাঙ্ক্ষিত নয়। এখন প্রশ্ন উঠছে এই সংকট থেকে উত্তরণের পথ কি? হয় সরকার সুনির্দিষ্ট রোডম্যাপ দিয়ে নির্বাচনের তারিখ ঘোষণা করবে, নয়তো রাজনৈতিক অস্থিরতা আরো বাড়বে। আর এই অস্থিরতা কেবল বিএনপিকে নয়, রাষ্ট্রকেও ক্ষতিগ্রস্ত করবে। ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ, বিচার ব্যবস্থা, প্রশাসন সবকিছু এক অনিশ্চয়তায় পড়ে আছে। সংস্কারের নামে যদি অজুহাত তৈরি হয়, তাহলে তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা সময়ের দাবি হয়ে দাঁড়াবে। একটা কথা এখন পরিষ্কার, দেশের মানুষ নির্বাচন চায়। তারা শাসনের বৈধতা, প্রতিনিধিত্বের নিশ্চয়তা এবং জবাবদিহির সুযোগ চায়। আর সেজন্য দরকার একটি সুষ্ঠু, নিরপেক্ষ এবং সময়োপযোগী নির্বাচন। তা যদি ডিসেম্বরে সম্ভব হয় তাহলে আর কালক্ষেপণের প্রয়োজন নেই। রাজনীতির নামে ধোঁয়াশা তৈরি করে এই জাতিকে আর বিভ্রান্ত করা চলবে না। বাংলাদেশের রাজনীতি এক গভীর ছায়াযুদ্ধের মধ্যে আছে। কেউ সামনে এসে বলছে না আমি সমস্যা, কিন্তু সবাই ছায়ায় দাঁড়িয়ে সমস্যা তৈরি করছে। এর অবসান দরকার। আর সেই অবসান শুরু হোক বিশ্বাসের ভিত্তিতে, সংলাপ, স্বচ্ছতা এবং সম্মানজনক পথ দিয়ে। সময়ের চাহিদা এখন স্পষ্ট, নির্বাচন হোক, জনগণ তার প্রতিনিধি বেছে নিক, আর রাষ্ট্র ফিরে যাক স্বাভাবিক ধারায়। তাহলেই সংস্কার হবে অর্থবহ, রাজনীতি হবে দায়বদ্ধ, আর গণতন্ত্র পাবে স্থায়িত্ব। শেষ করবার আগে বলি, যেমনটা আমি যথারীতি বলি, অন্য কারো কোন আলাপ শুনবেন না, শুনতে চাইবেন না। যদিও আমরা দেখি আমাদের নানা মাধ্যম এখন ফোন রেকর্ড করে, কল রেকর্ড করে
সেটা প্রকাশ করে দেয়। বিগত সরকারগুলোর আমল থেকে এটা আমরা দেখছি। তত্ত্বাবধায়ক সেই আর্মি ব্যাকড বিশেষ সরকারের সময় 2007-08 এটা শুরু হয়েছে, এরপরে তো আওয়ামী লীগ সরকার আমলে এটা ভীষণভাবে দেখলাম। এটা হচ্ছে রাষ্ট্রের দুর্বলতা বা রাষ্ট্রের যে অনাচারের একটা প্রকাশ, কিন্তু ব্যক্তিগত পর্যায়ে এটা দেখা যায়। সবচেয়ে বড় কথা আমি আসলে যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে কেউ যখন ফোনে কথা বলে আপনি চেষ্টা করবেন সেটা না শুনতে, ওভার ইয়ার করবেন না, এটা একটা ব্যাড প্র্যাকটিস। এবং আপনি যত ঘনিষ্ঠই হোক না কেন, কারো ফোন যদি আপনার কাছে থাকে কোনোভাবেই সেই ফোনে আপনি, এতে আপনার যদি বিপদেরও আশঙ্কা থাকে, আপনি যদি সমস্যা আক্রান্ত হয়ে থাকেন আপনি মনে করেন, সেটা করবেন না। কারো প্রাইভেসিতে তার কোনো মেসেজ চেক করবেন না, দেখবার চেষ্টা করবেন না। হ্যাঁ, এটা গোয়েন্দারা করতে পারে, তাদের পেশাগত দায়িত্বে আদালত চাইতে পারে, কিন্তু আপনি আমি সেটা করা সমীচীন নয়। এটা হচ্ছে একটা ভদ্রতা, সৌজন্যতা। আসুন আমরা সবাই মিলে সেটা প্র্যাকটিস করি। আমার কথা শুনবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।